Hello, Amago fan. Hiroshi Akon, Kolkata. Joy East Bengal. হিরোশি এখন কলকাতায়। হ্যাঁ, ঠিকই শুনলেন। আর এটা হিরোশি বলল। হিরোশি এখন কলকাতায়। গতকাল রাতেই হিরোশি ইবুসুকি সে চলে এসেছে। 34 বছর বয়সী জাপানি এই স্ট্রাইকার ইস্ট বেঙ্গলের জার্সিতে প্র্যাকটিসে নেমে পড়বে শনিবার থেকে, এমনটা অন্তত জানা যাচ্ছে। আজ বিকেলেও হতে পারে বা শনিবার থেকে সে প্র্যাকটিসে নেমে পড়বে। ইস্ট বেঙ্গলের আইএফএ শিল্ডে পরবর্তী ম্যাচ রয়েছে 14 তারিখে। 14 তারিখে নামধারীর বিরুদ্ধে নামবে ইস্ট বেঙ্গল। তার আগে অবশ্য নামধারী তারা শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলে নেবে একটা ম্যাচ। 11 তারিখে তাদের ম্যাচ রয়েছে, অর্থাৎ আগামীকালই ম্যাচ রয়েছে। তো এই ম্যাচটাও কিন্তু অস্কার নামধারীকে একটা জাজ করে নেওয়ার সুযোগ পাবেন। যদিও নামধারীর বিরুদ্ধে তারা খেলেছে, ডুরান্ডে খেলেছে, কিন্তু ডুরান্ডের টিমের থেকে এই নামধারী টিমটা একটু আলাদা, কারণ আরো দুজন বিদেশি নামধারী টিমটাতে ইনক্লুশন হয়েছে। তো সেই নামধারী টিমটাকে একটু মেপে নেওয়ার সুযোগ পাবেন অস্কার ব্রুজো। তারপরে 14 তারিখে নামবেন এবং মনে করা হচ্ছে যে 14 তারিখে নামধারীর বিরুদ্ধে কিন্তু এই জাপানি বোম্বারকে, অর্থাৎ জাপানি স্ট্রাইকারকে নামাতে পারেন অস্কার ব্রুজো, হিরোশি ইবুসুকি। যদিও হাতে কম সময় রয়েছে, মানে 2 থেকে 3 দিন সে প্র্যাকটিসের সময় পাবে। এই সময়ের মধ্যে ইস্টবেঙ্গল টিমে মানিয়ে নিতে যথেষ্ট সমস্যা হতে পারে। তবে সবাই তো পেশাদার ফুটবলার, প্রফেশনাল ফুটবলারদের অবশ্যই এটা বড় ব্যাপার নয়। হতে পারে যে সেকেন্ড হাফে হয়তো হিরোশিকে কিছুটা দেখে নেওয়ার চেষ্টা করবেন অস্কার ব্রুজো। যদি ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল 2-1 গোলে এগিয়ে থাকে, সে সেই সময় হয়তো তাকে দেখে নেওয়া যেতে পারে। কারণ যদি ইস্টবেঙ্গল ফাইনালে ওঠে, মানে ফাইনালে ওঠার চান্সে তো বেশি, ইস্টবেঙ্গল ফাইনালে উঠলে অতি অবশ্যই হিরোশিকে খেলানো হবে। তো ফাইনালের আগে 18 তারিখে ফাইনাল, এবং 18 তারিখে যেদিকে যাচ্ছে আইএফএ শিল্ড, 18 তারিখে ফাইনালে কিন্তু আবার একটা ডার্বি হতে চলেছে, এমনটা কিন্তু অনেকেই মনে করছেন। কারণ গতকাল মোহনবাগান 5 গোল দিয়েছে গোকুলাম এফসি কে, গোকুলামকে 5-8 গোলে তারা হারিয়েছে। তো মনে করা হচ্ছে যে আইএফএ শিল্ডে আবারও দুটো দল, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হবে। তখন হয়তো এই যে মোহনবাগান সমর্থকদের একটা মানে ক্ষোভ বিক্ষোভ রয়েছে তাদের দল ইরানে খেলতে না যাওয়াতে, তো সেই সমস্ত কিছু হয়তো কেটে যাবে। এবং এই ডার্বি ম্যাচটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু মোহনবাগানের খেলার উপরে যথেষ্ট নজর রেখেছে। গতকালই অস্কারের সহকারী কোচ তিনি চলে গিয়েছিলেন কিশোর ভারতী স্টেডিয়ামে মোহনবাগান গোকুলামের এই ম্যাচটা দেখতে। ফলে তো বোঝাই যাচ্ছে যে অস্কারের মাথায় কিন্তু প্রিপারেশনটা চলছে, ডার্বিকে সামনে রেখেই প্রিপারেশন চলছে। এবং আরেকটু বড় লক্ষ্য হচ্ছে সুপার কাপ, কিন্তু এই মুহূর্তে তাদের লক্ষ্য হচ্ছে আইএফএ শিল্ড জয় পাওয়া। কারণ অস্কারের কাছে একটা বড় ব্যাপার হচ্ছে যে একটাও ট্রফি তিনি এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলকে দিতে পারেননি। 1 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। তিনি সেদিনকেই বলছিলেন যখন তিনি এসেছিলেন তখন টিমটার যে অবস্থা ছিল আর এখনকার টিমটার অবস্থা অনেক পরিবর্তন হয়েছে, আকাশ পাতাল পরিবর্তন হয়েছে। তো হিরোশি ইবুসুকি তাকে নিয়েও ইস্টবেঙ্গল স্বপ্ন দেখছে যে আহাদাত তো রয়েইছে, আহাদাতের পাশাপাশি হিরোশি যোগ দেওয়াতে ইস্টবেঙ্গলের যে ফরওয়ার্ড লাইনটা, আক্রমণ ভাগ আরো বেশি শক্তিশালী হলো। কারণ স্বদেশি স্ট্রাইকার ডেভিড তো রয়েছে, পাশাপাশি দুজন বিদেশি স্ট্রাইকার পেল ইস্টবেঙ্গল, মাঝ মাঠে 3জন বিদেশি রয়েছে এবং ডিফেন্সে একজন কেভিন সিভেলে। এক্ষেত্রে আমার মনে হয় যে সেন্টার ডিফেন্সে ইস্টবেঙ্গল একজন বিদেশিকে রাখার কারণই হচ্ছে আনোয়ার আলী। কেন আনোয়ার আলী কথাটা এই প্রসঙ্গে নিয়ে এলাম, আনোয়ার কি খেলতে পারে ডিফেন্সে দাঁড়িয়ে সেটা সে গতকাল দেখিয়ে দিয়েছে ইন্ডিয়া টিমের জার্সি পরে। সিঙ্গাপুরের বিরুদ্ধে যে অসম্ভব ভালো ডিফেন্স করেছেন সন্দেশ জিঙ্গান বেরিয়ে যাওয়ার পরও, কারণ একটা সময় তো ভারত হারছিলই, জঘন্য ফুটবল খেলেছে ভারতীয় দল। ভারত হারছিল 1-0 গোলে, এবং তারপরও যখন ভারত মানে সেকেন্ড হাফে খেলছে, সন্দেশ জিঙ্গান বেরিয়ে গেল, তখন মুহুর্মুহু আক্রমণ নেমে আসছে ভারতীয় ডিফেন্সে। সেই সময় কিন্তু গুরপ্রীত সিং সান্ধুকেও বলতে হয় এবং আনোয়ার আলী, এদের যে যৌথ প্রয়াস, এদের যে যৌথ ডিফেন্স, ইন্ডিয়ান দুর্গ কিন্তু বাঁচিয়ে রেখেছিলেন তারা। অর্থাৎ একটার বেশি গোল হয়নি, যে কারণে একদম ম্যাচের শেষের দিকে প্রায় 89 মিনিটে রহিম আলী গোলটা পেলেন। তারপরেও কিন্তু সিঙ্গাপুর একের পর এক আক্রমণ করে চলছিল, কিন্তু গোল হয়নি এই আনোয়ার আলী আর গুরপ্রীত সিং সান্ধুর জন্য। তো সে কারণেই আনোয়ার এখানে মানে ইস্টবেঙ্গল টিমে একজন বিদেশি ফুটবলারের থেকে কোনো কম নয়। আনোয়ারকে ছাড়া
বিদেশিদের ছাড়া ইস্টবেঙ্গল ডিফেন্সও যে খেলতে পারে, সেটা কিন্তু অস্কার দেখিয়েছেন শ্রীনিধির বিরুদ্ধে একেবারে নির্ভেজাল ভারতীয় ডিফেন্স নামিয়ে। লালচুংনুঙ্গা এবং মার্তন রায়না দুজনকে সেন্টার ডিফেন্সে খেলিয়েছেন, একদিকে জয় গুপ্তা আর একদিকে রাকিব খেলেছেন। ফলত পুরো ভারতীয় ডিফেন্স ছিল। পরবর্তীতে কেভিন সিভিলিয়াকে নামানো হয়েছিল অবশ্য, কিন্তু সেটা হচ্ছে তাকে পরখ করে নেওয়া, তাকে একটু ম্যাচ টাইম দেওয়া, এটাই ছিল কারণটা। আদারওয়াইজ আর কোনো কারণ ছিল না, কারণ শ্রীনিধির সেই ভেদ শক্তি ছিল না যে ইস্টবেঙ্গলের ডিফেন্সকে তারা ভেঙে ফেলতে পারে। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচটা জয় পেয়েছে, শুধু নয় ডমিনেটিং জয়, 4-0 গোলে জিতেছে তারা শ্রীনিধির বিরুদ্ধে। এবং তারপরে তারা নামবে 14 তারিখে নামধারীর বিরুদ্ধে খেলতে নামার আগে ইস্টবেঙ্গল ফরওয়ার্ড লাইনে আরো একটু শক্তি বাড়লো হিরোশি ইবুসুকি সে যোগ দেওয়াতে। হিরোশি গতকালই 10টা সাড়ে 10টা নাগাদ আসার কথা ছিল, যদিও সময়টা একটু বেড়েছে, 11টা সাড়ে 11টা নাগাদ সে এসেছে। এবং তাকে স্বাগত জানাতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টে কয়েকজন তো ছিলেন, বহু ইস্টবেঙ্গল সমর্থকও ছিলেন দমদম বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে। তো হিরোশি 34 বছর বয়সী, অনেকেই তার বয়সটা নিয়ে কথা বলছেন, কিন্তু আমার বক্তব্য যে শেষ 27টা ম্যাচে 10টা গোল, একটা অ্যাসিস্ট, মানে 11টা গোলের ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। এবং সে বড় বড় ক্লাবে খেলেছে, বড় টিমে খেলেছে, জাপানের হয়ে খেলেছে, সে অস্ট্রেলিয়ার খেলেছে। তো এমন একজন প্লেয়ার, এবং জাপানি ফুটবলাররা আমরা জানি যে তাদের কাছে বয়সটা কোনো ফ্যাক্টর নয়, তাদের যে শারীরিক সক্ষমতা সেটা অনেকাংশে অনেকের থেকে বেশি। ইন্ডিয়ান ফুটবলারদের তো বেশি তো বটেই। এবং এছাড়া তো আহাদার তো রয়েছে, কম বয়সী স্ট্রাইকার রয়েছে। হিরোশির অভিজ্ঞতা অনেক বেশি, এবং হিরোশির এই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে অস্কার, যে এমন এক একটা ম্যাচ হয়তো আসবে যে সময় একদম শেষের দিকে হয়তো ইস্টবেঙ্গলের কোনো একটা গোলের প্রয়োজন রয়েছে, সেই সময় এই হিরোশিকে নামিয়ে বাজিমাত করতে পারবেন অস্কার। সেটাই অস্কার চাইছেন, যে এমন একজন অভিজ্ঞ প্লেয়ার যিনি একটা বল পাবেন একটাতেই গোল করবেন। তো তেমন ফুটবলার অস্কার চাইছেন, এবং অস্কার আগের দিনও বলছিলেন যে এই যে গোল করার রেটিংটা সেটা তারা আরো বাড়াতে চাইছেন, কারণ যত আক্রমণ হচ্ছে তাতে গোল সবটাতে আসছে না, রেশিওটা কম হচ্ছে। তো এই রেশিওটা আরো বেশি তারা বাড়াতে চাইছেন, যে 10টা আক্রমণ হলে অন্তত 5টা 6টা গোল হোক, কারণ বড় টিমগুলো এত আক্রমণ করতে দেবে না, এত সুযোগ তারা দেবে না। তাই বড় টিমের বিরুদ্ধে খেলতে গেলে ইস্টবেঙ্গলকে একটা চান্সে গোল করতে হবে। সে কারণেই আরো একজন ফরওয়ার্ড লাইনের প্লেয়ার এলো ইস্টবেঙ্গলে, এবং হিরোশির ওপরে ভরসা করা যেতে পারে, কারণ জাপানিরা এদেশে ভালো খেলেছে, হিরোশির ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো। অস্ট্রেলিয়ার অনেক প্লেয়ারই কিন্তু হিরোশিকে চেনেন, ফলত এই যে মোহনবাগানে যারা খেলছেন তারাও কিন্তু হিরোশিকে জানেন, তার খেলা জানেন। তো দেখা যাক, এখন অতি অবশ্যই বলতে হবে সে কতটা মানিয়ে নিতে পারে ইস্টবেঙ্গলের সঙ্গে, অস্কারের যে প্ল্যানিং তার সঙ্গে কতটা সে মানিয়ে খেলতে পারেন, পারফর্ম করতে পারেন, সেটা একটা বড় বিষয়। তবে একটা দিক, ইস্টবেঙ্গলের দুজন স্ট্রাইকারই কিন্তু অসম্ভব ভালো উচ্চতা তাদের, তো এটাকেও তারা এরিয়াল বলের ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগাবে, এটা তো বলাই যেতে পারে। ভারতীয় দলের খবর নিয়ে যদি বলতে হয়, ভারতীয় দল সিঙ্গাপুরের বিরুদ্ধে 1-1 গোলে ড্র করেছে। অপরদিকে বাংলাদেশ তারা হংকং এর বিরুদ্ধে 4-3 গোলে হেরে গেছে। মানে বাংলাদেশ 3টে গোল করেছে, হামজার একটা গোল দেখলাম অসম্ভব ভালো, একটা ফ্রি কিক থেকে সরাসরি সে গোলে শট মারে, যদিও হংকং এর প্লেয়ারটি হেড দিয়ে বাইরে করতে গিয়ে গোলে ঢুকিয়ে দেন। এছাড়া বাংলাদেশ গতকাল আমি দেখছিলাম 3টে গোল করেছে, ভালো খেলেছে, কিন্তু হংকংও তার থেকে আরো ভালো খেলেছে, যে কারণেই তারা জিতেছে। তো হংকং, সিঙ্গাপুর এই দুটো টিম কিন্তু অনেকটা ওপরে রয়েছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং এর লড়াইয়ের ক্ষেত্রে এই গ্রুপে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার অবস্থা খুব একটা ভালো নয়। ইন্ডিয়া এই গ্রুপে 3rd পজিশনে রয়েছে, বাংলাদেশ 4th পজিশনে রয়েছে। এখন ইন্ডিয়াকে যদি এএফসি এশিয়ান কাপে মানে কোয়ালিফাই করতে হয়, তাহলে পরবর্তী ম্যাচগুলোতে ইন্ডিয়াকে জিততেই হবে, বড় ব্যবধানে জিততে হবে। সিঙ্গাপুরের বিরুদ্ধে পরের ম্যাচটা ইন্ডিয়ার হচ্ছে 14 তারিখে ঘরের মাঠে ম্যাচ। তো এই 14 তারিখে ইন্ডিয়াও নামবে, 14 তারিখে ইস্টবেঙ্গলও নামবে। দুটো ম্যাচের দিকে আমাদের নজর অতি অবশ্যই রাখতে হবে। এখন যেভাবে আইএফএ শিল্ডটা এগোচ্ছে, প্র্যাকটিস ভালো হচ্ছে, এবং এই প্র্যাকটিস টুর্নামেন্ট মানে সুপার কাপের আগে এটা তো একটা প্র্যাকটিস টুর্নামেন্ট হয়ে দাঁড়িয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে, সেই টুর্নামেন্টটাও ভালো এগোচ্ছে দুই প্রধানের কাছেই। দেখা যাক দুই প্রধান শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায়, এবং আইএফএ শিল্ড কারা ঘরে তুলতে পারে,
কারণ লাস্ট বার যখন আইএফএ শিল্ড হয়েছিল 2018 সালে, তখন কিন্তু ইস্টবেঙ্গল আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন। তো ইস্টবেঙ্গল কি তাদের ঘরেই রাখতে পারে এই আইএফএ শিল্ড, নাকি অন্য কিছু হয়? সেদিকে আরেকটু সময় লাগবে আমাদেরকে, আরো 7-8টা দিন পরে, 8 দিন পরে ইনফ্যাক্ট জানতে পারবো যে ফাইনালি আইএফএ শিল্ড কাদের ঘরে ঢুকছে। তো ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে এবং এই ম্যাচগুলোকে নিয়ে কাটাছেড়া করতে হবে, আর আপনাদেরকে নজর রাখতে হবে আমার এই চ্যানেলে। থ্যাংক ইউ।